কিছুদিন আগে কেউ একজন বলছিলেন যে কলকাতা পুলিশের সঙ্গে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হতো। এখন স্কটল্যান্ড ইয়ার্ড না বলে পশ্চিমবঙ্গের পুলিশকে স্কচল্যান্ড ইয়ার্ড বলা যেতে পারে। কারণ সুস্থ মস্তিষ্কে পুলিশ সত্যি এই ধরনের কাজকর্ম করবে এটা বিশ্বাস করা যায়? যেমন ধরুন, একটি মামলা যেটা হাইকোর্টে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যু হয়েছে, কিন্তু সেই অভিযোগকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে যার মৃত্যু হয়েছে তার স্ত্রীর বিরুদ্ধে একটা নতুন খুনের মামলা সাজানো হয়েছে। কিন্তু এর আর নতুন কথা কি? সাধারণ মানুষের সঙ্গে তো এসব হবেই। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা, যিনি একটি তদন্তে একটি মামলায় শাসক দলের একজন বড়সড় নেতার সম্পত্তির উৎস কোথায় এই প্রশ্ন করছেন একটি তদন্তের স্বার্থে, সেখানে প্যারালালি এই রাজ্যের পুলিশ একটা অন্য মামলা চালাচ্ছে। সেই মামলায় অভিযোগটা কি? অভিযোগ ক্রিমিনাল ইন্টিমিডেশনের, অর্থাৎ ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, একটা তদন্তকে বাধা দেওয়ার সব রকম চেষ্টা করা হয়েছে। আর এই সব অভিযোগ কার বিরুদ্ধে? এই অভিযোগ জাস্টিস অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে, যিনি নিজে একজন আইনজীবী পেশায়। এবার এখানে বিষয়টা হলো, সুপ্রিম কোর্টের তরফ থেকে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত চালানোর, তারা তদন্ত চালাবে, খুব ভালো কথা। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পর্যবেক্ষণে একথাও বলা হয়েছে যে এই মামলায় এখনো পর্যন্ত পুলিশ কোনো সলিড কানেকশন এস্টাবলিশ করতে পারেনি। তো আমাদের রাজ্যের পুলিশের মনে হয়েছে আর যাই হোক না হোক সব কাজ বাদ দাও, এইখানে কানেকশন তো এস্টাবলিশ করতেই হবে। তো জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে প্রতাপচন্দ্র বাবুকে দুবার ডেকে পাঠানো হয়েছে এবং তারপর তাকে বলা হয়েছে তার মোবাইল ফোনটা জমা দিয়ে যেতে হবে। আমরা যে সময় বর্তমানে রয়েছি, এই সময়টায় আপনি কারোর কাছ থেকে কিডনি চেয়ে নিলে তিনি দিয়ে দিতে পারেন, কিন্তু ফোনটা চাইলে তিনি দেবেন বলে মনে হয় না। কারণ ফোনের মধ্যে এখন আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস A to Z সব কিছু থাকে। এবার আপনার কাছ থেকেও যদি হঠাৎ পুলিশ বলে যে আপনার ফোনটা জমা দিতে হবে, আপনিও হয়তো বলবেন না, দেব না। এমনকি আপনি যদি কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন, তিনিও হয়তো বলবেন যে আপনি বলুন, ফোনটা দেবেন না। তো এখানে প্রতাপচন্দ্রবাবু, তিনি নিজেও একজন আইনজীবী, তিনি পুলিশকে জানা যাচ্ছে যে চিঠি লিখে জানিয়েছেন তিনি ফোনটা দিতে পারবেন না। কিন্তু এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা চর্চায় উঠে এসেছে, সেটা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি লিখে অভিযোগ করেছেন যে মামলায় তদন্তের জন্য তাকে ডাকা হয়েছিল, সেই মামলা সংক্রান্ত প্রশ্ন না করে তাকে তার স্ত্রীর সম্পর্কে নানা রকম প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার সম্পর্কে নানা রকম তথ্য জানার চেষ্টা করছে এই রাজ্যের পুলিশ। এবং তারই সঙ্গে তিনি অভিযোগ করছেন যে এই সমস্ত বয়ান দেওয়ার জন্য, মানে তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলার জন্য তার ওপরে সিআইডির অফিসাররা মানসিক নির্যাতন করেছেন এবং তারই সঙ্গে তাকে কুকথাও বলেছেন। তারই সঙ্গে প্রতাপচন্দ্র বাবু আরও অভিযোগ করছেন যে সিআইডির অফিসাররা তাকে এই তার স্ত্রীর বিরুদ্ধে বয়ান দেওয়া বা সাজানো বয়ান দেওয়ার জন্য টাকা, বাড়ি, গাড়ি এই সমস্ত কিছুর লোভও দেখিয়েছেন। এমনকি তিনি বলছেন সিআইডির অফিসাররা তাকে একথাও বলেছেন যে ওপর মহল থেকে নির্দেশ এলে আপনাকে কিন্তু ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হবে। সর্বশেষ যেদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, সেদিন রাত 11টা পর্যন্ত তাকে ভবানী ভবনে আটকে রাখা হয়েছিল। যদিও সেদিন তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু সেদিন ভবানী ভবন থেকে বেরোনোর আগেই পরবর্তী তলবের নোটিশ তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। প্রতাপচন্দ্রবাবু আরও অভিযোগ করছেন যে কথা না শুনলে গোটা পরিবারের চরম সর্বনাশ হতে পারে, এই রকম হুমকি পর্যন্ত তাকে দেওয়া হয়েছে। এবার এই বিষয়টা নিয়ে সিআইডির তরফ থেকে কি বলা হচ্ছে? একটি প্রতিবেদন জানাচ্ছে সিআইডির বক্তব্য এরকম কোনো ঘটনা ঘটেনি। সিআইডির বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বাইরে থেকে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারেন এই তদন্তের ওপর। সিআইডির একজন কর্তা বলছেন যে আমরা সেই চেষ্টাই করছি, কিন্তু ওই আইনজীবী অসহযোগিতা করছেন। প্রশ্ন তৈরি করে যে পদ্ধতিতে তদন্ত করার কথা, আমরা সেভাবেই তদন্ত করছি। দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমন এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সিআইডিকে গ্রিন লাইট দেওয়া হয়েছে, বলা হয়েছে নির্ভয়ে আপনারা তদন্ত করুন, তেমনি এই কথাটাও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এই তদন্তে কোনো বাড়তি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এবং তারই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণে একথাও বলা হয়েছে যে এই মামলার তদন্তে এখনো পর্যন্ত বেশ কিছু অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও এই তদন্তের এই পর্যায়ে আদালত হস্তক্ষেপ করবে না, পুলিশকে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এবং ভারী আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কি হচ্ছে না? আরে হচ্ছে না। আপনি বিশ্বাস করছেন না? কেন বিশ্বাস করছেন না? আপনি বারবার পুলিশের, এই রাজ্যের পুলিশের অতি সক্রিয়তার অভিযোগের কথা শুনেছেন, তাই বিশ্বাস করতে পারছেন না? আপনি বারবার গাঁজা কেসের কথা, ভুয়ো মামলার কথা শুনেছেন, তাই বিশ্বাস করতে পারছেন না? এই রাজ্যের পুলিশকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ বারবার উঠে এসেছে, সেই কারণে বিশ্বাস করতে পারছেন না? নাকি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতার সম্পত্তির উৎস কি, এই প্রশ্ন উঠে আসছে, যে মামলা এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল, সেই মামলাটা আরেকটু দেরি করে দেওয়া যাবে, আরেকটু পিছিয়ে দেওয়া যাবে যদি জাস্টিস সিনহার স্বামীর বিরুদ্ধে চলা এই মামলায় জাস্টিস সিনহার নামটাকেও জড়িয়ে নেওয়া যায়, সেই জন্য বিশ্বাস করতে পারছেন না। কেন যে আপনি নিরপেক্ষ হয়ে পুলিশকে বিশ্বাস করতে পারছেন না, সত্যি বোঝাই যাচ্ছে না। যেমন বোঝা যাচ্ছে না জাস্টিস মান্থার সঙ্গে হওয়া ঘটনা। কলকাতা হাইকোর্টের একজন সিটিং বিচারপতি জাস্টিস রাজাশেখর মান্থা, তার বাড়ির সামনে তার নামে পোস্টার পড়েছিল। সেই পোস্টারে কুকথা লেখা, অত্যন্ত অপমানজনক কথা লেখা। এরপর আমরা দেখতে পেলাম জাস্টিস রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেছিলেন কলকাতা হাইকোর্টের তৃণমূল কংগ্রেসপন্থী আইনজীবীরা। এই নক্কারজনক চিত্রনাট্যের লজ্জাজনক উপস্থাপনা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখে ফেলেছে। কিন্তু তারপর আর কিছুই হয়নি। তারপরে বিষয়টা খুব বেশি দূর এগোয়নি। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট বলছে এই মামলায় শেষ শুনানি হয়েছিল জুন মাসে, এবং সেই সময় জানানো হয়েছিল যে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে হাইকোর্টকে জানানো হয়েছে যে সমস্ত আইনজীবীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ দেখানোর, অবরোধ করার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠে এসেছে, তাদের নাম প্রকাশ্যে আনলে তাদের সম্মানহানি হতে পারে। এই যুক্তি মেনে নিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং তারপরে জানানো হয় যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে থেকে একজন সকলের হয়ে ক্ষমা চেয়ে চিঠি লেখেন, এবং তার ভিত্তিতে কোর্টের তরফ থেকে তাদের ক্ষমা করে দেওয়া হয়। এই বিষয়টা বেশি দূর টেনে নিয়ে যাওয়া হয়নি। জাস্টিস মান্থাও হয়তো এটাকে বেশি দূর টেনে নিয়ে যেতে চাননি। তার কারণ কি হতে পারে বলুন তো? একটা কারণ আন্দাজ করা যেতে পারে যে বিচারপতিরা রোজ সকালবেলা উঠে এটা ভাবেন না যে আচ্ছা ঠিক আছে, একটু হেনস্থা হবো তো কি হয়েছে, কিন্তু আমার তো একটু পাবলিসিটি হবে। মানে বিচারপতিদের এজলাস বয়কট করলে তাদের কোনো রাজনৈতিক লাভ হয় না, শুধুমাত্র ক্ষতি হয় সাধারণ মানুষের, যারা বিচার চাইতে আদালতে আসেন। আর এই যে সমস্ত প্রতিবেদনে লেখা হয় না, বিচারপতিকে হেনস্থা করা হয়েছে, তার বাড়ির সামনে পোস্টার, তার এজলাস বয়কট করা হয়েছে, খুব মুচমুচে শুনতে লাগলেও বিষয়টা আসলে অত্যন্ত লজ্জাজনক। বারবার যখন এই কথাটা উঠে আসে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কটাক্ষ করা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তাদের এজলাস বয়কট করা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার ঘটনা। এমনকি একটা সময় যিনি আমাদের রাজ্যের এর আগে অ্যাডভোকেট জেনারেল ছিলেন, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি জাস্টিস মান্থাকেই বলেছিলেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। একজন যিনি তাও একটু দুঃখ পেয়েছিলেন, এই কথা বলেছিলেন, তিনিও আজ আর সেই অ্যাডভোকেট জেনারেল পদে নেই। তিনি সেই পদ থেকে পদত্যাগ করেছেন, এবং তিনি ইস্তফা দেওয়ার পরে একথাও বলেছেন যে যেমনভাবে কাজকর্ম চলছিল তাতে ওখানে থেকে কাজ করা সম্ভব ছিল না আমার পক্ষে। যাই হোক, কিন্তু ওই যে কথাটা আছে, নিউ ইয়ার নিউ মি, আরে নতুন বছর মামা, দেখবে নতুন ড্রামা। এরপরে যে বিচারপতির কথা বলবো তিনি তো একেবারে হিট লিস্টে রয়েছেন। না মানে সত্যি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন কি করে এই এজলাস বয়কটের যে ব্যাপারটা সেখান থেকে বেঁচে ছিলেন, সেটাই আশ্চর্যের বিষয়। কিন্তু এরপরে আর এখান থেকে তিনি বেঁচে থাকতে পারছেন না। কেন না, বার অ্যাসোসিয়েশনের একাংশ আইনজীবীর বক্তব্য হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একজন আইনজীবীর কাছে ক্ষমা চাইতে হবে। কেন হঠাৎ ক্ষমা চাইতে হবে কেন? বিষয়টা হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলা চলছিল। সেই কমিশনের যিনি আইনজীবী ছিলেন আদালতে, প্রসেনজিৎ মুখোপাধ্যায়, তার সওয়াল করার ধরন এবং আচরণ দেখে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি শেরিফকে ডেকে নির্দেশ দেন আইনজীবীকে তুলে নিয়ে যেতে, এবং তাকে সিভিল প্রিজনে রাখারও নির্দেশ তিনি দেন। এরপরে জানা যায় আইনজীবীদের একাংশ বিচারপতির কাছে গিয়ে অনুরোধ করেন তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য। তারা বলেন যে বিচারপতি যেন এই সিদ্ধান্ত তুলে নেন, এই নির্দেশটা তিনি যেন তুলে নেন, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ প্রত্যাহার করেন। এখানে বিষয়টা থেমে যেতে পারত, কিন্তু না, সেটা তো হয়নি। একটা জায়গাও তো তৈরি হয়েছে এতদিন পরে। যাই হোক, এরপরে কি হয় জানা যায়, বার অ্যাসোসিয়েশনের একাংশ আইনজীবীরা বৈঠকে বসেন, এবং বৈঠকের পরে সিদ্ধান্ত করে জানানো হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস তারা বয়কট করছেন। এরপরে জানা যায় যে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন ওই আইনজীবীর বিরুদ্ধে, সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এমনকি একথাও বলা হয়েছে যে একজন একক বেঞ্চের বিচারক এই ধরনের কোনো নির্দেশ দিতে পারেন না একজন আইনজীবীর বিরুদ্ধে। এরপরেও বিষয়টা থেমে যেতে পারত, কিন্তু না। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত মল্লিকের এখনো পর্যন্ত বক্তব্য হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
গঙ্গোপাধ্যায় ক্ষমা চাইছেন ওই আইনজীবীর কাছে এবং বার অ্যাসোসিয়েশনের কাছে দুঃখ প্রকাশ করছেন, ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে এবং বিচারপতির এজলাস বয়কট করা চলবে। এই ঘটনার পরের দিন থেকে দেখা যায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে আসেননি, তিনি তার এজলাসে বসেননি। হাইকোর্টের তরফ থেকে একটি নোটিশ জারি করে সেই তথ্য জানানো হয়। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি 20শে ডিসেম্বরে, এখনো পর্যন্ত বিচারপতির ইতিউতি বা এই বয়কটের ইতি কোনোটার কথাই জানতে পারা যায়নি। মানে দুদিকই হয়তো অপেক্ষা করছেন, দুদিকই দেখছেন। একদিক দেখছেন যে এইরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে কি করা যায়, আরেক দিক দেখছেন যে আমি ওত পেতে বসে থাকি, দেখি কবে ধরা যায়। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে বিচারপতি একটি নির্দেশ দিয়েছিলেন আইনজীবীর বিরুদ্ধে, তিনি সেই নির্দেশ প্রত্যাহার করেন। তারপরে বিচারপতিদের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয় যে এটা ভুল হয়েছিল এবং সেই নির্দেশ দিতে পারেন না বিচারপতি। এরপরেও কিন্তু সেই যে আইনজীবী তিনি যে অপমানিত হয়েছিলেন তার অপমানটা এখনো পর্যন্ত যায়নি। এখনো বলা হচ্ছে যে বিচারপতিকে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এবার ইন কন্ট্রাস্ট আমি যদি এই আইনজীবীর অপমানের সঙ্গে সঙ্গে একজন বিচারপতির অপমানের কথাটাও সামনে রাখি, যেখানে হাইকোর্টের একজন বিচারপতিকে অপমান করা হয়েছিল, তার এজলাস বয়কট, তার এজলাসের বাইরে বিক্ষোভ দেখানো, এই সমস্ত কিছু হয়েছিল, সেখানে মনোভাবটা কি? সেখানে মনোভাবটা হচ্ছে আরে ঠিক আছে, এটা তো হতেই পারে, আরে আপনার আদালতে যে আবার ফিরে এসেছি, এই না আইনের 14 গোষ্ঠীর কপাল ভালো, আরে এসব ঘটনা ছোটখাটো ঘটনা, এই নিয়ে এত বেশি ভেবে চিনতে কোনো লাভ নেই। জীবনানন্দ দাশ কবি ছিলেন এবং আজ থেকে বহু বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সেই কারণেই তিনি হয়তো সেই দুঃসাহসিক পংক্তি লিখতে পেরেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই বাংলায় বর্তমান সময়ে তিনি যদি কবি না হয়ে রাজ্যপাল বা বিচারপতি হতেন বা কবিও হতেন, তিনি সম্ভবত এইরকম একটা লাইন মনে হয় আর লিখতেন না। তিনি তার বদলে এমন কিছু লিখতেন যেটা বেশ এখনকার পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সঙ্গে খাপে খাপে বসে যেত। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।